করে বৃদ্ধাকে খুন, ডানকুনি থেকে গ্রেফতার প্রাক্তন গাড়ির চালক দুধকুমার ঢল। খুনের আগের রাতে বাড়িতেই গা ঢাকা, দাবি নিহতের ছেলের। লুটের জন্যই খুন নিশ্চিত পুলিশ। আগরতলা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলাদের প্রাধান্য, 51 আসনের মধ্যে 25 আসনে মহিলা প্রার্থী তৃণমূলের। আগামীকাল কালীপুজো আলোর উৎসবের সঙ্গেই তমোনাশিনী দেবীর আরাধনা। রাজ্যের বিভিন্ন কালীপীঠের প্রস্তুতি নিয়ে প্রতিবেদন কালী তীর্থ। নজর রাখুন নিউজ 18 বাংলায়। টপ হেডলাইন্স নিবেদন করলো পিএমসি প্রেস্টিজ টিএমটি বার, শুধু সম্মান নয়, ভরসার আরেক নাম। সহনিবেদন করলো বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। নিউজ 18 প্রাইমে এই মুহূর্তে বিধ্বংসী আগুনের ছবি দেখাবো আপনাদের। হাওড়ার সাঁকরাইলে একটি কারখানায় ভয়ঙ্কর আগুন লেগেছে। দমকলের বেশ কিছু ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি এখনো পর্যন্ত। দমকলের 6টা ইঞ্জিন লাগাতার চেষ্টা চালাচ্ছে। ভেঙে পড়েছে কারখানার একটা শেডও। এটি মূলত চিপস তৈরির কারখানা, চিপসের প্যাকেজিং এর কারখানা। সেই কারখানাতেই বিধ্বংসী আগুন। কি করে আগুন লাগলো এখনো পর্যন্ত তা সামনে আসেনি। সেই ভয়ঙ্কর চেহারা দেখছেন আগুনের। জানিয়ে রাখি আরো একবার, আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন দেবাশিস, ও একদম ঘটনাস্থল থেকে। দেবাশিস আমাদের আপডেট দিতে পারবে? দেবাশিস, দেখো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ কারখানার যে ওয়াল সেইগুলিকে এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং ঠিক আমার পিছনে মাত্র কয়েক ফুট দূরে দাউ দাউ করে জ্বলছে আগুন। যে পিছনের দিকে যে গেটগুলি রয়েছে, অর্থাৎ যে পুরো পাঁচিল, সেই পাঁচিলকে ইতিমধ্যেই ভাঙার কাজ চলছে এবং এখানে যে দাঁড়িয়ে যে টেম্পারেচার বা যে তাপমাত্রা, তা কিন্তু মারাত্মক। যে ক্ষেত্রে কাজ করতে দমকল কর্মীদের যথেষ্ট সমস্যা হচ্ছে। দেখো এই আমি তোমাকে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, একাধিক সিলিন্ডার এখানে রয়েছে, যেগুলির কিন্তু বিস্ফোরণের শব্দ স্থানীয় বাসিন্দারা পেয়েছিল এবং এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, সেই আগুনের লেলিয়ান শিখা কিন্তু চারিদিক থেকে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সাবধানে নিচে নেমে আসতে। উপরে দাঁড়িয়ে থাকা পক্ষে একেবারে সম্ভব নয়। আমরা চেষ্টা করছি একটু নিচে নেমে। আরো যে দরজাগুলি আছে সাবধানে নামতে বলবো ক্যামেরা পার্সনকে, যে আরো গেট, অর্থাৎ এই যে গেটগুলি আছে সেই গেটগুলিকে, অর্থাৎ পাঁচিলগুলি রয়েছে সেগুলিকে ভেঙে ফেলা কাজ চলছে এবং ভেঙে বিভিন্ন জায়গায় হোল তৈরি করে সেখান দিয়ে দমকল কর্মীরা জল দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে লেলিয়ান শিখা কিন্তু গোটা 5000 স্কোয়ার ফিটের যে কারখানা, মাত্র 2 থেকে 3 মাস হয়েছিল এই কারখানা চালু হয়েছিল। সেই কারখানা ইতিমধ্যে আগুনের গাছে। আমি একবার চেষ্টা করব এখানকার যে ডিভিশনাল ফায়ার অফিসার আছে ছোট্ট করে কথা বলে নেওয়ার জন্য। তপনবাবু রয়েছেন, তপন আমরা চেষ্টা করবো, কারণ আগুন নেভাতে তাকে কিন্তু যথেষ্ট উদ্যোগী হতে হচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন। তপনদা, এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি? তপনদা, এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি? আগুন কন্ট্রোলে আছে। ইতিমধ্যে কটা ইঞ্জিন কাজ করছে? এখন তো 10খানা কাজ করছে। এখনো 10টা ইঞ্জিন কাজ করছে এবং আগুন পুরো আর কতক্ষণ সময় লাগতে পারে? চলবে, টাইম লাগবে, ইট উইল টেক টাইম। অবশ্যই অনেকক্ষণ সময় লাগতে হবে, কারণ পাঁচিল ভেঙে ভেঙে দেখো, তোমাকে আগুনের ছবি দেখাতে বলবো কিভাবে আগুন এখনো পর্যন্ত ভিতরে জ্বলছে। সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়ছে দমকল কর্মীদের। তারা এইখানকার যে পাঁচিল, সেই পাঁচিল ভেঙে সেখানে ভিতরে ঢোকার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত দেবাশিস অনেক ধন্যবাদ। তুমি আপাতত নজরে রাখো। দমকল আধিকারিক বললেন আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা। পকেট ফায়ার হচ্ছে বিভিন্ন জায়গায়। দেবাশিস, একটু সাবধানে কাজ করো। একটু আগেই তুমি যেখান থেকে শুরু করলে লাইভ দেওয়া, সেটি পকেট ফায়ারের সামনে থেকে। তবে দমকলের 10টা ইঞ্জিন এখনো চেষ্টা চালাচ্ছে এবং সময় লাগবে। এই আগুন খুব দ্রুত নেভার নয়, এটাও জানালেন আধিকারিক। আমাদের নজরের দিকে থাকবে। এরপর আপনাদের জালালখালির খবর দেব। 34 ঘন্টা পার, তাও সমস্ত মহিলারা, এলাকার সব মহিলাই প্রায়, তারা রাস্তায় বসে রয়েছেন, রেল লাইন অবরোধ করছেন। সঙ্গে এলাকার সমস্ত মানুষ, তাদের একটাই দাবি, 34 ঘন্টা ধরে যে দাবিতে তারা সোচ্চার, এখানে স্টেশন বানাতে হবে, সব ট্রেনকে দাঁড়াতে হবে। আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের দাবি এখানে সমস্ত লোকাল ট্রেন আপ ডাউন দুখানে যেন দাঁড়ায় এবং লালগুলা
ছেলেবেলের স্কুলে যাওয়ার ক্ষেত্রে সব বিষয় ক্ষতি। ব্যবসায়িকদের যারা সবজির ব্যবসা করে সব কিছুই, পড়াশোনার ক্ষেত্রে যে যেখানে যাবে সব ট্রেন সময় মতন পায় না। জালালখালির উপর দিয়ে ট্রেনটা যায় অথচ থামে না কেন? 1 সেকেন্ড 5 মিনিটের জন্য দাঁড়ালে কি হয়? প্রশাসন লেভেল, পুলিশ লেভেল থেকে যেটুকু এবং সিটিআই লেভেল কিছু প্রতিশ্রুতি দিয়েছে, সেটা এই অবরোধকারী যারা আছে তাদের যা দাবি, সেই দাবি তাদের সঠিক মনে হয়নি, তারা মানেনি। তারা আরও উপর লেভেলের কোনো অফিসার আসলে তারা মানবে, আমি একটা কথা জানতে পারছি। যখন 34 ঘন্টা ধরে একই দাবিতে বিক্ষোভ চলছে এবং মানুষজন সরছেন না, রেল চলছে না, অবরোধ করে রাখা হয়েছে, তখন রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে আমাদের কাছে খবর। কিন্তু কি হলো তারপর বলবে সমীর রুদ্র, আমাদের প্রতিনিধি। সমীর, কি জানতে পারলে? সমীর, তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু সরে গিয়ে কথা বলো, অ্যানাউন্সমেন্ট হচ্ছে কোথাও। সমীর বলো। সমীরের সঙ্গে আমরা যোগাযোগ করছি। সমীর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো এবার। দীর্ঘ 34 ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষা, অবরোধ উঠলো, অবরোধ উঠলো, উঠলো। কিছুক্ষণ আগে রেলের আধিকারিকরা এসে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করে কথা হয় এবং তাদের দাবি মেনে অবশেষে তারা অবরোধ তুলে নেয়। আজকে যে সিদ্ধান্ত তার মানে সমীর 34 ঘন্টা ধরে লাগাতার যে অবরোধ চলছিল তা উঠলো অবশেষে, জালালখালির অবরোধ উঠলো। হ্যাঁ, একদমই তাই। দীর্ঘ 34 ঘন্টা পর অবশেষে অবরোধকারীরা অবরোধ তুলে নিলেন। তবে দাবি আংশিকভাবে দাবি মানা হয়েছে এবং সেই দাবি মানার পরই তারা অবরোধ তুলে নেয়। সমীর, কোন আশ্বাসে উঠলো অবরোধ? দেখো, এতদিন পর্যন্ত 17টি ট্রেন এই জালালখালি এগারো স্টেশনে দাঁড়াতো। এদের দাবি ছিল প্রতিটি লোকাল লেভেল স্টেশন থেকে দাঁড়াতে হবে। অবশেষে আজকে রেলের আধিকারিকরা এসে যখন কথা বলে, তাদের দাবি মেনে রেলের আধিকারিকরা জানান যে আরো 22টি ট্রেন এখানে আসে এবং যেমন আরো 22টি ট্রেন এখানে দাঁড়াবে। এই দাবি মানায় নেওয়ার পরই তারা অবরোধ তুলে নেন। অবরোধ শেষ পর্যন্ত উঠলো, আশ্বাস দিলেন, ঠিক কি কথোপকথন হলো? কি দাবি? যে দাবি ছিল যে এখানে সমস্ত লোকাল দাঁড়াতে হবে, আদৌ তো নিশ্চয়ই সে দাবি মানা সম্ভব হয়নি। না, সেই দাবি সম্পূর্ণ না হলেও তাদের দাবি মেনে 22টি লোকাল ট্রেন আরো অতিরিক্ত 22টি ট্রেন এখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ এবং আগামী 7 দিনের মধ্যেই সেই দাবি মেটানোর আশ্বাসও দিয়ে গেছেন। অবরোধকারীরা জানিয়েছেন যদি 7 দিনের মধ্যে তাদের দাবি মেনে আরো 22টি ট্রেন এখানে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেই দাবি পূরণ করা না হয় তাহলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবে। অর্থাৎ আগামী 7 দিন দেখবেন অবরোধকারীরা যে প্রতিশ্রুতি রেল দিল 22টা এক্সট্রা লোকাল দাঁড়াবে জালালখালি স্টেশনে, এক্সট্রা লোকাল দাঁড়াচ্ছে কিনা 22টা তা দেখে 7 দিন পরে আবার না হলে অবরোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা, গ্রামের মানুষ। আমরা রেল আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম, শোনাবো। সমীর, তোমাকে ধন্যবাদ। অলরেডি কথা বলেছি অবরোধকারীদের সঙ্গে। আমরা আশা করবো যে তারা অবরোধ তুলে নেবে। আমরা এই চিন্তা ভাবনাও করছি যে আরো কিছু ট্রেন বাড়াবার জন্য, কিন্তু সব ট্রেন কোনো স্টপেজ দাঁড়াতে পারে না। লকডাউনের পূর্ববর্তী সময় কি এই স্টেশনে সব ট্রেন দাঁড়াতে হচ্ছে না, দাঁড়াতে না। নর্মাল সার্ভিস আবার রেস্টোর হলো, তখন অনেক ট্রেনই থামছে না। সব ট্রেন সব স্টেশনে দাঁড়ালে ফার্স্ট ট্রেন ফোর্থ ট্রেন আইডিয়াটাই খতম হবে, তাই না? আরো একবার আপনাদের জানিয়ে দিই, শেষ পর্যন্ত 34 ঘন্টা পরে অবরোধ তুললেন জালালখালির মানুষ। তারা আশ্বস্ত হয়েছেন, আপাতত তাদেরকে আশ্বাস দিয়েছে রেল 22টি বাড়তি ট্রেন এই জালালখালিতে দাঁড়াবে এবং সেই মতোই তারা অপেক্ষা করবেন আগামী 1 সপ্তাহ, না হলে আবার অবরোধ, এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এলাকার মানুষ। এবার অন্য খবরে নজর ফেরাবো আপনাদের। এনআইএর জালে জেএমবির জঙ্গি সুভাষগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। জেএমবি জঙ্গি ধৃত আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। ধৃতের থেকে উদ্ধার জাল আধার এবং ভোটার কার্ড। হরিদেবপুরে ধৃত জেএমবি সদস্যদের জেরায় আব্দুলের হদিশ। ধরা পড়েছে সুভাষগ্রাম থেকে এক জেএমবি জঙ্গি। আমাদের প্রতিনিধি ঘুরে দেখেছেন, তিনি অনুসন্ধান করে যা পেয়েছেন দেখুন। বিগত 1.5-2 বছর উনি একাই থাকতেন। কি করতেন সে বিষয়ে আমি জানি না যে উনি কি করতেন। উনি সকালবেলা বেরিয়ে যেতেন, রাত্রেবেলা ফেরত আসতেন। আর মাঝে মধ্যে ওনাকে দুপুরের দিকে দেখা যেত। উনি এসছেন যখন, তখন অফিসাররা ওনার সঙ্গে এসছে। কোনো সন্দেহজনক সেরকম কিছু আমরা দেখতামই না। তো উনি তো থাকতোই না, ধরতে গেলে বেশিরভাগ থাকতোই না। বিশেষ করে উনি একা থাকতেন বলে ওনার সঙ্গে আমরা এত কথাবার্তাও বলতাম না। সবার সঙ্গে ব্যবহার ভালো করতো,
ও কারোর সঙ্গে ব্যবহার খারাপ করতো না, ভালোই চলতো সবার সঙ্গে, আশেপাশে সবাই। কিন্তু উনি একা থাকতো, উনি সকালে বেরোতো, সন্ধ্যেয় চলে আসতো, এইটাই পর্যন্ত আমরা জানতাম। কি করতো অতটা আমাদের জানা যায় না। ভাড়াবার প্রচুর আছে এখানে, সব ভাড়া বাড়ি রেখে দিয়েছে, কোথাও বাংলাদেশি আছে, কোথাও অনেক জায়গায় সব থাকে। কি বলবো আর, কেউ ভাড়া যারা নিচ্ছে তাদের বলে আই কার্ড আধার কার্ড নিয়ে জমা নিয়ে তারা ভাড়া দেওয়ার কথা, তো ওইভাবে নিচ্ছে না, যার মতন ভাড়া দিয়ে দিচ্ছে। আব্দুল কালামকে ওই 2 বছর থেকেই আমি যখন আছি এখান থেকে, তখনই আমি এখান থেকে দেখছি। 2 বছর থেকে আমি এসে দেখছি উনি রয়েছে, আমিও ভাড়াটিয়া উনিও ভাড়াটিয়া, আমি এসে দেখছি উনি রয়েছে, এইটাই জানি, ব্যাস। আদার্স আমি এর বারে আমি কিচ্ছু জানি না। এই যে জঙ্গি ধৃত সুভাষগ্রাম থেকে একটি চায়ের দোকানে নিয়মিত চা খেত, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি। এখানে এসে চাটা খেত, ফোনে অনেক সময় কথা বলতো, ওই মোড়ে যেত, ওই মোড়ে ওই একটা চায়ের দোকানে চাটা খেত, আর এখানে ভাড়া থাকতো এই পর্যন্ত জানি। এখানে এসে চাটা খেত, ফোনে অনেক সময় কথা বলতো, ওই মোড়ে যেত, ওই মোড়ে ওই একটা চায়ের দোকানে চাটা খেত, আর এখানে ভাড়া থাকতো এই পর্যন্ত জানি। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের পাঁচঘড়া লস্করপুর, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িতেই গত 2 বছর ধরে ভাড়া থাকতেন আব্দুল, এমনটাই জানা যাচ্ছে প্রতিবেশীদের তরফে। প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে প্রতিদিন সকাল 8টায় আব্দুল বাড়ি থেকে বেরিয়ে যেত এবং রাতে ফিরতে ফিরতে রাত্রি 9টা থেকে 10টা। এলাকাতে সাধারণ যারা রয়েছে তাদের সঙ্গে রাস্তায় পথ চলতি দেখা হলে কথাবার্তা বলতো আব্দুল। এমনকি কি কাজ করতো, পরিবার কোথায় থাকে তা নিয়ে কিন্তু প্রতিবেশী এমনকি এলাকাবাসীরা কেউ জানে না। কালকে রাত্রি 8টা নাগাদ যখন এনআইএ আধিকারিকরা আব্দুলকে নিয়ে এই বাড়িতে আসেন, তখনই এলাকাবাসী এবং প্রতিবেশীরা জানতে পারে যে আব্দুল জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। ধৃতের 5 নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজত হয়েছে বলে খবর। সুভাষগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় জেএমবি জঙ্গিকে। 8 নভেম্বর পর্যন্ত তার এনআইএ হেফাজত হয়েছে। শেক্সপিয়ার সরণিতে বৃদ্ধা খুনের নতুন তথ্য হাতে এলো পুলিশের। নিহতের পরিবারের সঙ্গে ভাইয়ের সূত্রে পরিচয় গাড়ির চালকের। নিহতের ছেলের অফিসে গাড়ি চালাতেন ধৃতের ভাই। সোমবার সন্ধে বৃদ্ধার ফ্ল্যাটে এসেছিল দুধকুমার। সম্ভবত রাতে ফ্ল্যাটেই লুকিয়েছিল সে। দুধকুমার ঢল অনুমান রেকি করেই বৃদ্ধাকে খুন করেছে সে। দুধকুমারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। 11 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দুধকুমারের। দুধকুমার ঢল, একে আপনি কিভাবে চিনবেন? ও আমার আগে ড্রাইভার ছিল, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ওখানে ওর বড় ভাই ড্রাইভারির কাজ করতো। ওর বড় ভাইয়ের নাম ছিল সুনীল। তো ওই সুনীল বলো আমার ছোট ভাই আছে, সে কাজ করতে চায়, করে ওখান থেকে ও ইন্ট্রোডিউস হয়েছিল। কতদিন কাজ করেছে আপনার এখানে? ও 2 থেকে 3 বছর কাজ করেছে। এই 2018-তে আমরা ওকে সরিয়ে দিলাম। কেন? ও তখনও সাসপেক্টেড ছিল কি কিছু মায়ের গয়নাগাটি চুরি করেছে। ওর ডাকনাম ছিল সুমন। গত পরশুদিন যখন এই ঘটনা ঘটে, দুধকুমার কিভাবে ঢুকলো? মানে আপনাদের তো মানে সবসময় দরজা লক থাকে বলছিলেন। ও রোববার এসেছিল ফার্স্ট। আমি ওকে বললাম কি হয়েছে, ও বললো না আমি এখানে এসেছি আউটরাম ক্লাবে, তো মাঝির সাথে দেখা করতে চাই। তো মা ওর সাথে কথা বললো, চলে গেল। আবার সোমবার ওই 7টা নাগাদ আবার বাড়িতে এলো। আবার আমি ওর বললো না মা আমাকে ডেকেছে। তো আমি মাকে বললাম, মা ওর সাথে কথা হচ্ছিল। তারপরে ওই 8টা নাগাদ আমি নিচে নেমে গেলাম মিটিং করবার জন্য। 8:20-তে যখন এলাম দেখলাম কেউ নেই, মা কিচেনে আছে, আর আমি আমার রুমে চলে গেলাম, খেলাম আর ঘুমিয়ে গেলাম। এই দুধকুমার আগের দিন রাত থেকে ওই ফ্ল্যাটে লুকিয়েছিল বলে পুলিশের সন্দেহ। সে রাতে লুকিয়ে থাকলো, তারপর ঠান্ডা মাথায় খুন করে কোন পথে পালালো, এই পুরো পথটা ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। পুলিশ সূত্র থেকে খবর, সোমবার ঠিক 6:53 নাগাদ আততায়ী এই পথেই, অর্থাৎ একেবারে ফ্ল্যাটের যে সদর দরজা, সেই সদর দরজা দিয়েই সে ঢোকে দুধকুমার। এবং এখানে যে সিসি ক্যামেরা যেখানে দেখা যাচ্ছে, সেখান থেকে জানা যাচ্ছে যে 6:53 নাগাদ এই দুধকুমার এখানে ঢোকে। অভয়বাবু তাকে জিজ্ঞাসা করে যে কি করতে সে এখানে এসেছে। তখন বলে যে মাঝি অর্থাৎ রেণুকা চৌধুরী তাকে কাজের জন্য তাকে ডেকেছে। এরপরে অভয় চৌধুরী তিনি নেমে আসেন নিচে এবং তিনি অন্য কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েন। সে সেখানে লুকিয়ে ছিল বলেই গোয়েন্দাদের অনুমান। এবং রাত্রে 12টা নাগাদ যখন রেণুকা চৌধুরীকে সে দম বন্ধ করে, কার্যত মুখ চেপে দম বন্ধ করে সে হত্যা করে, তারপরে ঠিক এই পথ দিয়ে সে নেমে আসে। এই পেছন
পেছনের দিকের যে রাস্তা, সেই পেছনের দিকে রাস্তা দিয়ে অর্থাৎ ফ্ল্যাটের একদম পিছন দিকের সাইডে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরের দিকে সে চলে যায়। পালিয়ে গিয়ে এই পেছনের রাস্তা ধরে সোজাসুজি পৌঁছে যায় ফ্ল্যাটের পিছনের দিকে, একদম পাঁচিলের দিকে। এখানে যে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই অনুসারে পুলিশ সূত্র থেকে খবর যে 12টা 9 মিনিট নাগাদ লাশ তাকে এখানে দেখা গিয়েছিল, দুধকুমারকে। এখান থেকেই তাহলে কি দুধকুমার পাঁচিল টপকে বা পিছনের কোনো পথ দিয়ে সে পালালো, এমনটাই অনুমান করছে তদন্তকারীরা। ক্যামেরায় শশীপালের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। বাস ভাড়া বাড়ছে না, বাস মালিকদের স্পষ্ট করে জানিয়ে দিল রাজ্য। বাস মালিকদের দীর্ঘদিনের দাবি ভাড়া বাড়াতে হবে, বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে। কিন্তু রাজ্য সিদ্ধান্ত নিয়েছে বাস ভাড়া বাড়ানো হবে না। এরপর কি হতে পারে, বাস মালিকদের সংগঠন কি বলছেন, আমাদের প্রতিনিধি আবির আপডেট দিতে পারবে। আবির, দেখো, রাজ্য আজকে পরিষ্কার করে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে তাদের পক্ষে ভাড়া বাড়ানোটা সম্ভব নয়। রাজ্যের যুক্তির জায়গা হচ্ছে যে ক্রমাগত কেন্দ্রের তরফ থেকে জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে এবং সেই অনুপাতে যদি বারবার ধরে ভাড়া বৃদ্ধি করে যেতে হয় তাহলে একটা মস্ত বড় অসুবিধা তৈরি হবে এবং করোনা এবং অতিমারী পরিস্থিতির কারণে এই পরিমাণ আর্থিক বোঝা সমস্ত যাত্রীর পক্ষে নেওয়াটাও হয়তো অনেক সময়ের জন্য সম্ভব হয়ে উঠছে না। রাজ্য সরকার এর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করছে এবং সেই অর্থে দাঁড়িয়ে রাজ্যের বক্তব্য হচ্ছে যে সিএনজি যে বাস, সেই বাসকে তারা নিয়ে আসবে এবং এই সিএনজি বাস নিয়ে আসার জন্য হচ্ছে পুনে থেকে বিশেষজ্ঞকেও নিয়ে আসা হচ্ছে, তিনি এই গোটা বিষয়টি দেখবেন। তো এই মুহূর্তে ভাড়া বৃদ্ধি করার পথে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো আবেদন করলো, সেই আবেদন রাজ্য রাখবে না। আগামী 17 তারিখ ফের একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে এই বিকল্প জ্বালানি বা পরিবর্তন ব্যবস্থা হিসাবে রাজ্য সরকার এই বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে কি ধরনের সাহায্য করতে পারে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। অর্থাৎ ভাড়া বাড়ানো চলবে না, বরং বিকল্পের কথা ভাবতে হবে, এটাই অবস্থান রাজ্যের। কি বলছেন ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী, শুনুন। আমার অল্টারনেটিভ ফুয়েল এই রুটটা আমাকে বার করতেই হবে এবং সেটার জন্য আমি আজকেও বাস মালিকদের হাত ধরে বললাম, বাবু তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু একটু বেয়ার করো, কারণ এখনো কোভিড পরিস্থিতি, তারপরে নোটবন্দির জন্য সাধারণ মানুষের হাতে টাকা নেই, নাবিশ্বাস উঠছে তাদের। তাই ভাড়া বাড়াবার কথা ভেবো না, আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেবো। ওরা আমার সাথে সহমত হয়েছে। আপনার যাতায়াতে আরো খানিকটা সুবিধা করতেই দ্রুত নতুন বছরের গোড়াতেই আসছে মেট্রো শিয়ালদা পর্যন্ত। নতুন বছরেই শিয়ালদা পর্যন্ত মেট্রো চালাতে চাইছে রেল। কাজের গতি খতিয়ে দেখলেন মেট্রো জিএম। শিয়ালদায় রেকর্ড যাত্রীর কথা ভেবে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল। স্টেশনে থাকছে 9টি সিঁড়ি। ইতিমধ্যে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর বসানোর কাজ প্রায় শেষের মুখে, অন্যদিকে স্টেশন সাজানোর কাজও প্রায় শেষ হয়ে এসছে। মেট্রো রেলের আধিকারিকরা বলছেন যে বাকি যে কাজ রয়েছে তা শেষ হয়ে যাবে 2 মাসের মধ্যেই। ফলে নতুন বছরের শুরু থেকে শিয়ালদা মেট্রো স্টেশন যে চালু করে দিতে পারা যায় তা এক প্রকার নিশ্চিত হচ্ছেন তারা, এবং সে কারণেই মেট্রো রেলের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা বারবার এসে শিয়ালদা মেট্রো স্টেশন পরিদর্শন করছেন। তার কারণ ইস্ট ওয়েস্ট মেট্রোর এখন যে অংশে মেট্রো চলছে তাতে পরিষেবা চালিয়ে সে অর্থে লাভ হয় না ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের জন্য। ফলে শিয়ালদা মেট্রো স্টেশন চালু হলে আর্থিকভাবেও মেট্রোর লাভ হতে চলেছে। সে কারণেই অত্যন্ত দ্রুততার সাথে শিয়ালদা মেট্রো স্টেশন চালু করার দিকে ঝুঁকছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। दिवाली के दीप घर घर में जगमगाएं। SRMB की ओर से हार्दिक शुभकामनाएं। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদে 2 কেজি প্যাকের সাথে 144 টাকার বালতি আর মাগ ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন, স্ট্রং মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। পরিবারের 2 মহিলার মৃত্যু। খেজুরির হলুদবাড়ি অঞ্চলের দেখালি গ্রামের ঘটনা। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে শাশুড়ি ও বৌমার। এবার অ্যাপের মাধ্যমে মিলবে টয় ট্রেনের টিকিট। শুধু স্টেশন পৌঁছে কিউআর কোড স্ক্যান করলেই যথেষ্ট। আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট। শৈলশহর দার্জিলিংয়ে নয়া ব্যবস্থা চালু। 5 দিন পর চুরি হয়ে যাওয়া শিশু উদ্ধার। শিশু চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। 28 অক্টোবর আচমকা মুর্শিদাবাদের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় 4 বছরের শিশু। উদ্ধার হয় বীরভূমের নানুর থেকে।
দুয়ারে রেশন বিলি করতে গিয়ে আক্রান্ত রেশন ডিলার, গ্রাহকের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। আমডাঙ্গার বরগাছিয়ায় দুয়ারে রেশন পৌঁছতে যান ডিলার, অভিযোগ দেরি হওয়াতেই হামলা, আমডাঙ্গা থানায় অভিযোগ দেয়। মালদার গাজলে প্রচুর শব্দবাজি উদ্ধার, গাজল বাসস্ট্যান্ড এলাকায় বিক্রি হচ্ছে শব্দবাজি, খবর পেয়ে হানা দেয় পুলিশ। তাদের দাবি উদ্ধার হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকার শব্দবাজি। আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবি, অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে লোকাল চালু হলেও বঞ্চিত পুরুলিয়া, যাত্রীদের জন্য লোকাল চালুর দাবি সিপিআইএম এর। কালীপুজোয় দর্শনার্থীদের জন্য গাইড ম্যাপ প্রকাশ, জলপাইগুড়ির ধূপগুড়ি ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন, অনুষ্ঠান থেকে শব্দবাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে, আহত 2, বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। অনুপ্রবেশের অভিযোগে আটক 6 বাংলাদেশি, অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগ তাদের বিরুদ্ধে, স্বরূপনগর হাকিমপুর সীমান্তে তাদের আটক করে বিএসএফ, ধৃতদের মধ্যে 2 শিশু ও 3 মহিলা। জ্বালানির চড়া দাম প্রতিবাদে অ্যাম্বুলেন্সে মোদির কুশপুতুল বেঁধে দড়ি দিয়ে টেনে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। খড়গপুর 2 নম্বর ব্লকের সাঁকোটি থেকে বসন্তপুর বাজার পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কের উপর প্রতিবাদ মিছিল হয়। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন, বয়স হয়েছিল 81 বছর। বার্ধক্যজনিত অসুখে দীর্ঘদিন ভুগছিলেন, মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার কেন্দ্রেই জয় তৃণমূলের, দিনহাটা, গোসাবা, খড়দা, শান্তিপুরে সেলিব্রেশন। জয়ের প্রথম খবর নিউজ 18 বাংলায়, জয়ী 4 প্রার্থীকে ফোনের শুভেচ্ছা। বহরমপুরে গঙ্গায় কুমির, জিয়াগঞ্জের পর এবার কুমির আতঙ্ক গোড়াবাজারের ঘাটে। বুধবার সকালে বহরমপুরের গোড়াবাজার ঘাটে ভাগীরথী নদীতে একটা কুমির দেখতে পান স্থানীয় মানুষ। সোমবার রাতে জিয়াগঞ্জ সদর ঘাটে কুমির দেখতে পাওয়া যায়, কুমির দেখে রীতিমতো চাঞ্চল্য। গোড়াবাজার ঘাটে কুমির দেখতে পাওয়া গেছে, যা ক্যামেরাবন্দি হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহী গঙ্গায় কুমির দেখে। এত বড় কুমির দেখে উৎসাহে কোনো ঘাটতি নেই বহরমপুরের মানুষের। মালদায় শুশুক উদ্ধার হয়েছে, মানিকচকের কালিন্দী নদী থেকে মৃত শুশুক উদ্ধারে এখানেও চাঞ্চল্য ছড়িয়েছে। কালিন্দী নদীতে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল রাতে, আর সেই জালে আটকে পড়ে বিশাল আকার শুশুকটি। সকালে জাল তুলতে গিয়ে বিষয়টি নজরে আসে মৎস্যজীবীদের, তারপরেই বন দফতরকে জানানো হয়। दिवाली के दीप घर घर में जगमगाएं। SRMB की ओर से हार्दिक शुभकामनाएं। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের তফা।